রক্তাক্ত হাতের দিকে বড় বড় করে তাকিয়ে কাঁপতে কাঁপতে দিল এক দৌড়। ছুরিটা এখনো ডান হাতের শক্ত বাঁধনে রয়েছে। মেয়েটা প্রাণপণে ছুটে চলেছে রাতের আধারে শুনশান নীরবতার রাস্তায়। দৌড়াতে দৌড়াতে অন্যটা রাস্তায় পড়ে গেছে, সেদিকে কোনো খেয়াল নেই। মন আর মাথায় শুধু একটাই চিন্তা, তাকে পালাতে হবে, নয়তো মানুষরূপী জানোয়ারগুলো তাকে খুবলে খাবে। একবার পেছনে আবার সামনে তাকিয়ে দৌড়াচ্ছে, আবারও পেছনে চেয়ে সামনে আগাতেই খেলো এক ধাক্কা। সাথে সাথে রাস্তায় হুড়মুড়িয়ে পড়ে গেল। হাত থেকে ছুরিটা ফসকে গেল, ছিটকে পড়ল খানিকটা দূরে। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল পুরুষ লোকটিকে দেখে। হাঁপাতে হাঁপাতে দৃষ্টি সরিয়ে নিল। ছুরির দিকে ঝড়ের বেগে উঠে ছুরিটা নিয়ে পুরুষ লোকটির দিকে ধরল। কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, খবরদার, একদম এগোবেন না, খুন করে ফেলবো। বলেই ছুরিটা বুক বরাবর লাগাতে নিতেই পুরুষ লোকটি হাত চেপে ধরে দিল এক ধমক। এই মেয়ে, কে তুমি? কি সমস্যা? এত রাতে কোথা থেকে এলে? বলেই আশেপাশে তাকাতে লাগলো। না, কেউ নেই। মেয়েটি কেমন হিংস্র বাঘিনীর মতো চেষ্টা করতে লাগলো ছেলেটির গায়ে ছুরির আঘাত করার। বেশ ধস্তাধস্তিও শুরু হয়ে গেল দুজনের মধ্যে। এক পর্যায়ে ছেলেটি আর না পেরে মেয়েটিকে কষিয়ে এক চড় বসিয়ে দিল গালে। সাথে সাথে মেয়েটি ছিটকে পড়ে গেল নিচে। এ কি, এক চড়ে জ্ঞান হারালো? এ আবার আমাকে খুন করতে এসেছে? এই ইমন চৌধুরীকে? বলেই বাঁকা হাসলো। মেয়েটার পুরো শরীরে একবার চোখ বলিয়ে নিল, এক ঢোক গিলে গলাটা ভিজিয়ে নিল। হঠাৎ এমন গলা শুকিয়ে গেল কেন? গলা শুকিয়ে গেল অথচ বুকের ভিতর এমন শীতল হয়ে উঠল কেন? এই পুচকে মেয়েটাকে দেখে এমন হলো কেন? আমি কি তবে সত্যি ভয় পেয়ে গেলাম? জাগ্রত বাঘিনীকে থামিয়ে শেষমেশ ঘুমন্ত অবস্থায় দেখে ভয় পেলাম? বিড়বিড় করে কথাগুলো বলে মেয়েটির পাশে এক হাঁটু ভাঁজ করে বসলো। এ তো একেবারে পুচকে, 15 হয়েছে কিনা সন্দেহ। যা ফিগার, দেখে তো মনে হয় না এর 15 পড়েছে। বলেই বাঁকা হাসলো। আরেকবার আশেপাশে চোখ বলিয়ে নিল। কেমন যেন ভয় ভয় করছে তার। এটা ভয় নাকি অন্য কিছু? ইমন চৌধুরী কি সত্যি কোনো কিছুতে ভয় পায়? মেয়েটা আবার ভূত না তো? ধুর, কি যে ভাবি না। ভূত টুত আছে নাকি? ভূতকে এক চড়ে দমানো যায় নাকি? এ তো পাক্কা বাঘিনী। বাঘিনী তো বাঘের কাছে হার মানবেই। বাঁকা হাসলো ইমন। মেয়েটাকে পাজাকোলা করে নিয়ে গাড়িতে শুইয়ে দিল। ড্রাইভিং সিটে বসে রওনা দিল নিজের গন্তব্যস্থলে। মেয়েটাকে কেন তাকে নিজের সঙ্গে নিল ইমন? এসবের কোনো উত্তরই জানা নেই। শুধু একটা জিনিসই সে জানে, এই মেয়েটাকে দেখে তার কেমন একটা লেগেছে। সেটা ভয় নাকি সে বিষয়ে সে শিওর নয়, বিকজ ইমন চৌধুরী কখনো কাউকে ভয় পায় না। জ্ঞান ফিরতেই মেয়েটা পিট পিট করে চোখ খুলল। চারদিকে আলোর ঝলকানিতে তাকাতে বেশ কষ্ট হচ্ছিল। পরক্ষণেই ধরফড়িয়ে উঠে বসলো। ভয় ভয় চোখে আশেপাশে তাকালো। কোথায় আছে বোঝার চেষ্টা করতেই সামনের দরজা খুলে এক পুরুষ লোক বেরিয়ে এলো। পুরুষ লোকটাকে দেখে ভয় আটকে উঠল। মনে মনে হাজারো ভাবনা ভাবতে লাগলো। আমারে ওই লোকটা সত্যি বেচে দিল, কিন্তু লোকটা তো মেলা ভয়ঙ্কর। তাইলে এত সুন্দর পোলার কাছে বেচা দিল কেন? তাইলে কি এইটার ঢাকার পোলা? কি জানি, একটা গান শুনছিলাম। ও, মনে পড়েছে, ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট। মানে হইল ঢাকার পোলা খুব সুন্দর। ইতিখানা তো তাই কইছিল। ইমন বিছানায় তাকাতেই দেখতে পেল মেয়েটা উঠে পড়েছে। তাই সামনে এগিয়ে দুহাতে তড়ি বাজালো। ভাবনার অবসান ঘটিয়ে মেয়েটাকে চমকে উঠল। ভয় ভয় কাঁপতে কাঁপতে আশেপাশে তাকালো। বিছানার পাশের ছোট্ট টেবিলে রাখা ছুরিটা দেখতে পেয়েই চট করে উঠে ছুরিটা নিয়ে ইমনের বুক বরাবর আঘাত করলো। কয়েক সেকেন্ডের ভিতরে মেয়েটা এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে তা ভাবনার বাইরে ছিল। বুকের বাঁ পাশে হাত রেখে ইমন রাগী দৃষ্টিতে তাকিয়ে এক ধমক দিল। হোপ, পাগল নাকি? মাথা খারাপ নাকি?
বুক দিয়ে গলগলিয়ে রক্ত পড়তে শুরু করলো। ইমন বুকে চেপে ধরে ফোন খুঁজতে লাগলো। মেয়েটাকে নিয়ে তার মাথা ব্যথা নেই, কারণ ইমনের ইচ্ছের বিরুদ্ধে মেয়েটা বাসার বাইরে এক পাও রাখতে পারবে না। মেয়েটা রক্তাক্ত বুক দেখে ভয় দিল ভোদৌড়। রুম ছেড়ে বেরিয়ে মেয়েটা পড়ে গেল বিপাকে। হায় আল্লাহ, এইটা আমি কনে এলাম? আমার মাথা এমনে ঘুরে কেন? এইটা কি কোনো রাজপ্রাসাদ? কোন দিক দিয়ে বাইর হমো আমি? আশেপাশে তাকাতেই সিঁড়ি দেখে সেদিকে দিল এক দৌড়। সিঁড়ি ধরে ধরে আস্তে আস্তে নামতে থাকলো। নিচে থেকে একটা মেয়ে বলে উঠল, এই মেয়ে, তোমার সেন্স ফিরেছে? কোথায় যাচ্ছ? এ কি, হাতে ছুরি কেন আর রক্তই বা কেন? মেয়েটা ভয়ে ভয়ে বলল, আপা গো, বাঁচান আমারে, বাঁচান আমারে, আমারে যে বেইসা দিছে আপা, বলেই মেয়েটাকে জাপটে ধরলো। মেয়েটা বলল, হোয়াট ইজ দিস? এসব কি আচরণ বা এসব কি ভাষা? এই মেয়ে, ছাড়ো, ছাড়ো বলছি। ইমন উপর থেকে বলল, সাইরি, অকিল আসছে। অকিল এলেই রুমে চলে আয়। শাওরি উপরে তাকিয়ে ইমনকে দেখে বলল। এ কি, তোর কি হয়েছে? ইমন কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শাওরি মেয়েটার দিকে চেয়ে বলল। হ্যালো, কি সমস্যা? মেয়েটা কাঁদো কাঁদো হয়ে বলল। ওই লোকটা আমার সাথে খারাপ কিছু করব। শাওরি অবাক হয়ে ধমকে উঠল। কি, মাথা খারাপ হয়ে গেছে? এইটুকুনি পিচ্চি মেয়ে কার সম্পর্কে কি বলছো? তুমি চেনো ওকে? মেয়েটা মাথা নাড়িয়ে না বলল। শাওরি বলল, কাল রাতে তো এক চড়েই জ্ঞান হারিয়েছো। আজ যদি না হতে চাও তো চুপচাপ থাকো। মেয়েটা চমকে উঠল। কাল রাতের কথা ভুলেই গেছিল। এতগুলো পুরুষ লোকের ভিড় থেকে পালিয়ে রাস্তায় তো এই লোকটার সাথেই ধাক্কা খেলো। সব মনে পড়তে আটকে উঠল ভয়ে। মেয়েটা শাওরির পায়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আপা, আমারে বাঁচান, আমারে বাড়ি দিয়ে আসেন, বাড়ি যামু। শাওরি ভ্রু কুঁচকে মেয়েটাকে উঠিয়ে জিজ্ঞেস করলো, বাড়ি কোথায় তোমার? টাঙ্গাইলে। শাওরি অবাক হয়ে বলল, কি, তাহলে এখানে কি করে তুমি? কার সাথে ঢাকা এসেছো? রাত করে রাস্তায় বা কি করছিলে? মেয়েটা শাওরিকে সব খুলে বলল। এদিকে অখিল এসে কলিং বেল বাজালো। শাওরি দরজা খুলে অখিলকে নিয়ে উপরে গেল। যাওয়ার আগে মেয়েটার দিকে চেয়ে বলল, ভয় পেও না, এখানে তোমার কিছু হবে না, আমরা সবাই আছি। আর ওই লোকটাও খারাপ লোক নয়, ওই লোকটা খুবই ভালো একজন মানুষ। তুমি এখানে বসো, আসছি আমি। অখিল বলল, কিরে, কি ব্যাপার? এত সকালে ডাকলো যে? কার কি হয়েছে? আর মেয়েটাই বা কে? শাওরি যেতে যেতে মেয়েটার ব্যাপারে বলল। মেয়েটা নিজের হাতের দিকে তাকিয়ে ভয় পেল। রক্ত শুকিয়ে হাতের আঠার মতো লেগে আছে। আশেপাশে তাকালো টিউবওয়েল খোঁজার জন্য, কিন্তু পেল না। আর না পেল কোনো মানুষ। ধীরে ধীরে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। নিজে ছোট বালতি আর মগ দেখতে পেল। বালতি থেকে পানি মগে নিয়ে হাতটা ধুয়ে ফেললো। পুরো রান্নাঘরে চোখ বুলালো। সব জিনিস ওপরে কেন ভাবতে লাগলো। কিছু জিনিস দেখেও চিনতেও পারলো না, ভাবতে লাগলো। আমাগো বাড়ি তো সব নিচে রান্দে, এনু আবার গ্যাস উপরে কা থাইকা, অত ভাইবা কাম নাই। আপাটা ভালো আছে, আপারে কমু আমারে বাড়ি নিয়ে যাইতে। তয় আব্বা যদি আমারে বাইর করে দেয়, তাইলে কই যামু? খালাগো বাড়ির যামু। তাহলে ভাবতে ভাবতে রান্নাঘর ছিঁড়ে পুরো ড্রয়িং রুম ঘুরে ঘুরে দেখতে লাগলো। শায়রি বলল, কিরে, এসব কি করে হলো? অখিল বলল, কি রে? একেবারে হৃৎপিণ্ডে আঘাত করলো কে? ইমন চোখ রাঙাতে অখিল হো হো করে হেসে ফার্স্ট এড বক্স বের করে প্রয়োজনীয় ট্রিটমেন্ট করলো। শায়রি বলল, কিরে, কি করে হলো? আর বলিস না, কি অদ্ভুত এক মেয়ে রে বাবা। দুবার অ্যাটাক করেছে আমাকে। সাহস দেখে আমি অবাক হয়ে যাই। মেয়েটাকে নিয়ে আয়, এখানে কানের নিচে কয়টা লাগাই। পুচকে মেয়ে, সে কিনা আমাকে ছুরির আঘাত করে। শায়রি এক ঢোক গিলে বলল, ওয়েট ওয়েট, আসলে হয়েছে কি বলতো? মেয়েটাকে ওর বাবা বিক্রি করে দিয়েছে। আর মেয়েটা খুব বাজে পরিস্থিতির শিকার হয়েছিল, সেখান থেকেই পালিয়ে এসেছে। বাচ্চা মেয়ে তো, ওর মধ্যে একটা ভয় কাজ করছে। ভয় থেকেই ও এমনটা করছে। আমার সাথেও অদ্ভুত আচরণ করেছে। আমি ওকে জিজ্ঞেস করতেই সব জানতে পারলাম। অখিল বলল, বলিস কি, নিজের বাবা এমন কাজ করেছে?
ইমন বলল, দুনিয়াটা বড়ই আজব বুঝলি। কারো মা পাষণ্ড হয় তো কারো বাবা পাষণ্ড হয়। আরে যদি এমনই করবি তো দুনিয়াতে কেন এই নিষ্পাপ প্রাণগুলোর জন্ম দিস? শাওরি অবস্থা বেগতিক দেখে বলল, ইমন, হাইপার হোস না ভাই, বরং মেয়েটাকে নিয়ে এখন কি করবি সেটা ভাব। ইমন বলল। ভাবা ভাবির কিছু নেই, মেয়েটাকে জাস্ট আমার সামনে নিয়ে আয়। শাওরি ভয়ে এক ঢোক গিলে বলল, ভাই, মেয়েটা কিন্তু একেবারেই বাচ্চা, বুঝতে পারেনি রে। ইমন চোখ গরম করে বলল। যেটা বলেছি সেটা কর তুই। অখিল বলল। দোস্ত আমার তো যেতেই হবে, বাসায় গিয়ে আবার হসপিটালে যেতে হবে। ইমন বলল। যা তুই। অখিল শাওরির ভয়ের তো মুখ দেখে মুখ টিপে হেসে বেরিয়ে গেল। ইমন বলল, সাইরি, তোর মেয়ে ঘুম থেকে ওঠার আগে আমার কাজটা করে মেয়ের খাবার রেডি কর। শাওরি বলল। যাচ্ছি। মেয়েটা রুমে আসতে ইমন সোফায় পায়ের উপর পা তুলে বসলো। পা থেকে মাথা অব্দি চোখ বুলিয়ে দেখলো। উজ্জ্বল শ্যামবর্ণ, লম্বা 5 ফুট 3 হবে, ডাগর ডাগর চোখ, জোড়া ভ্রু, চুলগুলো কেমন উস্কো খুস্কো, দেখে বোঝা যাচ্ছে একদম গরিব ঘরের অবহেলিত সন্তান। ভয়ে কেমন কুকড়িয়ে যাচ্ছে মেয়েটা। ইমন এক ধমক দিয়ে বলল, এই মেয়ে সমস্যা কি? মানুষ খুন করে জেলের ভাত খাওয়ার শখ হয়েছে নাকি? মেয়েটা কেঁপে উঠল, ভয়ে ভয়ে ইমনের দিকে তাকালো। শাওরির কাঁধে হাত রাখতে কিছুটা ভরসা পেয়ে বলল, আমারে মাফ কইরা দেন। ইমন মেয়েটার এমন অসহায় কথাবার্তা আর ভয়ার্ত মুখ দেখে কি যেন একটা ভেবে বলল। বয়স কত? মেয়েটা ভয়ে ভয়ে বলল। 14। ইমন রাগে কটমট করতে করতে বলল, 14 বছরের এক পুচকে মেয়ে 29 বছরের একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষকে দুবার অ্যাটাক করতে আসো, সাহস তো কম নয়। মেয়েটা চমকে গেল, ভয়ে কাঁপতে লাগলো। শাওরি বলল। ইমন, ছেড়ে দে না, বলছি তো বাচ্চা মেয়ে। ইমন কঠোর চোখে তাকালো, তারপর বলল। তুই এখান থেকে যা, তোর এখানে কি কাজ? শাওরি এক ঢোক গিলল। ইমন ধমকে বলল। কি হলো চা? শাওরি চলে যেতে নিতেই মেয়েটা শাওরির পা আঁকড়ে ধরল। আপা গো, আমারে সাইরা যাইয়েন না, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করেন। ইমন বাঁকা হেসে শাওরিকে ইশারা করতে শাওরি বেরিয়ে গেল। মেয়েটা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। ইমন বলল। কানে ধরো। মেয়েটা অবাক হয়ে তাকালো। ইমন বলল। ইয়েস, কানে ধরে 10 বার উঠবস করো, তাহলেই মাফ করব, নয়তো। বলেই ইমন উঠতে নিল। মেয়েটা ভয় পেয়ে বলল। ধরতাছি ধরতাছি। কানে ধরে 10 বার ওঠো বসা করলো। ইমন মনে মনে বেশ আনন্দ পেল। বহু বছর পর তার মনটা হালকা লাগছে। এই পুচকে মেয়েটার জন্যই এমনটা হলো। বুকের বাঁ পাশে প্রচন্ড ব্যথা করছে। ব্যথাটা যে আঘাতের বেশ বুঝতে পারলো। মনে মনে ভাবলো, তুমি তো যে সেই মেয়ে না, অবশ্যই তোমার মধ্যে কিছু একটা আছে, নয়তো ইমন চৌধুরীর গায়ে আঘাত করো কি করে? হৃৎপিণ্ডে আঘাত করেছো, এত সহজে তো তোমায় ছাড়ছি না। পরক্ষণেই ভাবলো 14 বছর বয়সী মেয়েটার মধ্যে কি এমন থাকবে এতগুলো বছরে, এত এত সুন্দরী মেয়ে যার নজর কাটতে পারিনি, তার নজর কিনা এই মেয়ে কাটতে চাইছে। না, যত দ্রুত মেয়েটাকে তার ঠিকানায় পৌঁছে দিতে হবে, নয়তো লোকে আমাকে পাগল বলবে। বুড়ো বয়সে ভীমরতি ভেবেই বাঁকা হাসলো ইমন। মেয়েটার দিকে তাকাতে দেখতে পেল মেয়েটা ক্লান্ত হয়ে পড়েছে। ওঠা বসা করতে করতে হাঁপাচ্ছে কেমন, মুখটাও বেশ শুকনো লাগছে। এমনিতে পাটখড়ির মতো দেখতে, নিশ্চয়ই পেটে কিছু পড়েনি কাল থেকে। হঠাৎই মেয়েটা ঢলে পড়ল। ইমন চমকে উঠল, কাছে গিয়ে মেয়েটাকে ধরল, গালে হালকা থাপ্পড় দিয়ে বলল। এই মেয়ে, কি হলো? মেয়েটা শুধু চোখ টেনে তোলার চেষ্টা করলো। ইমন বলল। এই তোমার নাম কি? খিদে পেয়েছে তোমার? মেয়েটা ভাঙা আওয়াজে বলল। মুস্কান। নাম শুনতে অচেনা এক অনুভূতিতে হৃদয় শীতল হয়ে গেল তার। মেয়েটার বুকের মাঝে জ্ঞান হারালো। ঘন কালো চোখের পাপড়ির দিকে তাকালো ইমন। মেয়েটাকে এত কাছের কেন মনে হচ্ছে? এক দীর্ঘশ্বাস ছেড়ে মুস্কানকে কোলে তুলে নিল। বিছানায় শুইয়ে দিয়ে শায়রিকে মেসেজ করে কিছু খাবার পাঠাতে বলল। টাঙ্গাইলের এক বন্ধুকে ফোন করে মুস্কানের সব বিবরণ দিয়ে পরিবারের খোঁজ করতে বলল। ফোন রেখে মুস্কানের মুখের দিকে চেয়ে বলল। মাঝরাতে ঝড়ের মতো এই মেয়েটা কেন এলো? এইসব যা হচ্ছে সবকিছুর পেছনে কি কোনো কারণ আছে?
আমার এই নিঃসঙ্গ জীবনে ঝড়ের মতো কি চলে এলো? না, কি ভাবছি এসব? আমার নীতির বাইরে আমি যেতে পারি না, আমার নিয়ম আমি ভাঙতে পারি না। পরক্ষণে ভাবলো একবার নিয়ম ভেঙে দেখলে কেমন হয়, আবারও ভাবলো অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব নয়। রুম ছেড়ে বেরিয়ে গেল ইমন। শায়রি মুস্কানকে কিছু খাবার দিল। মুস্কান খুবই তৃপ্তি সহকারে অনেকটা খেয়ে নিল। ইমন রুমে আসতে মুস্কানকে ওভাবে খেতে দেখে অবাক হয়ে চেয়ে রইল। মনে হচ্ছে কতদিন পর মেয়েটা একটু ভালো মন্দ খাবার পেয়েছে। মুখটা এখনো কতটা প্রফুল্ল লাগছে। এই মেয়েটার পারিবারিক ঘটনা, আসল সমস্যা আমাকে জানতেই হবে। কেন জানতে হবে সেটা জানি না। শায়রি বলল, ইমন, আমার ক্লাস আছে, সুপ্তিকে ওই স্কুলে পৌঁছে দিতে হবে। আমি যাই। রাগারাগি না করে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা ভাব। ওকে তুই নিয়ে এসেছিস, তাই ওর সব দায়িত্ব এখন তোর। এত জ্ঞান না দিয়ে কাজে যা। মুস্কান ভয়ে ভয়ে বলল। আপা আমি শায়রি বলল, চিন্তা করো না, এতটা সময় পার হয়ে গেল, এলে লোকটা যখন তোমার ক্ষতি করেনি তো আর করবেও না। টেনশন মুক্ত থাকো, উনিই তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দিবে। শায়রি চলে গেল। মুস্কান চুপচাপ বসেছিল। ইমন সোফায় বসে বসে কাগজপত্র ঘাটাঘাটি করছে। হঠাৎ মুস্কান বিছানায় তাকিয়ে চমকে উঠল। ভয়ে ভয়ে ইমনের দিকে তাকালো, আবার নিজের পেছনের দিকে তাকানোর চেষ্টা করলো। ইমন কাগজপত্র গুছিয়ে বাইরে যেতে নিয়েও থেমে গেল। ভ্রু কুচকে বিছানায় তাকালো। মুস্কানকে দেখলো কাঁপছে। এই মেয়ের সমস্যা কি? সব সময় এত ভয়ে ভয়ে থাকে কেন? নিজের ঠিকানায় পৌঁছে দিব, তার আগে তো সময় লাগবে। আচ্ছা, মেয়েটার বাবার নামটা জিজ্ঞেস করি, এতে সহজ হবে পৌঁছে দিতে। ইমন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো। তোমার বাবার নাম কি? মুস্কানের থেকে চোখ সরিয়ে বিছানায় তাকাতেই চমকে গেল। আবার মুস্কানের দিকে তাকালো। এনি প্রবলেম? মুস্কান ভয় প্লাস লজ্জায় কেমন কুকিয়ে গেল। চোখ মুখে অস্বস্তি স্পষ্ট। ইমন ধমকে বলল, হ্যালো, সমস্যা কি? মুস্কান ভয়ে ভয়ে বিছানা ছেড়ে উঠতে নিয়ে ও মা গো বলে পেট চেপে ধরলো। ইমন মুস্কানকে ধরে বলল, সমস্যা হলে উঠতে হবে না, এখানেই বসো, আমি আসছি। বলেই বেরিয়ে গেল। আল্লাহ গো, আমারে তুমি এমন অবস্থায় কেন ফেলাইলা? পোলা মানুষের সামনে চিচি। খালা কইছিল এমন সময় সাবধানে থাকুন লাগে। পোলাগোর সামনে এমন কথা কখনো যাইব না। এইটা হইল গোপন জিনিস আর লজ্জার জিনিস। এখন আমি কই যাবো, কার কাছে যাবো, কি করবো? আমার যে মেলা পেট বিষ করতেছে। পেট চেপে কাঁদতে লাগলো মুস্কান। ইমন বেরিয়ে শায়রির রুমে গিয়ে দেখলো শায়রি বেরিয়ে গেছে, তাই ফোন করে শুনে নিল। মুস্কানের সামনে গিয়ে একটা প্যাকেট সামনে দিয়ে বলল, এটা নাও, তোমার সমস্যার সমাধান। এত ভয়ের কিছু নেই, ইটস কমন ম্যাটার। মুস্কান ভ্রু কুঁচকে তাকালো ইমনের হাতের দিকে। এইটা কি? মুস্কানের প্রশ্ন শুনে ইমন ভরকে গেল। মনে মনে বলল, হাই কপাল, এটা কি আমার থেকে তো এরই ভালো জানার কথা। এ কোন দেশ থেকে এসেছে? এ আদেও মানুষ তো, নাকি দুনিয়াতে ভুল করে চলে আসা কোনো এলিয়েন? ইমন রাগে বিড়বিড় করতে করতে রুম ছেড়ে বেরিয়ে শায়রিকে ফোন করলো। শায়রি একজন স্কুল টিচার, তার ক্লাস চলছিল, তাই সে আসতে পারবে না। ইমন ওর আরেক হিন্দু ফ্রেন্ড রিক্তাকে ফোন করলো। রিক্তা 10 মিনিট পর এসে মুস্কানকে হেল্প করলো। ইমনের কাছে মুস্কানের বিষয়ে সব শুনে মুস্কানের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে ফেললো। মুস্কানও তার ভাষায় বেশ গল্প সল্প করলো। বিকেলের দিকে ইমনের ফ্রেন্ড ফোন করে জানালো মুস্কানের বাবার নামের সাথে কয়েকজনের নাম মিলেছে, বাট তাদের মুস্কানের বয়সে কোনো মেয়ে নেই। আর জানালো হয়তো মেয়েটা শহরের নয়, গ্রামের দিকের হবে। মেয়েটার থেকে গ্রামের নাম জেনে আমাকে জানা। ইমন ফোন দেখে উপরে চলে গেল। রুমে ঢুকে মুস্কানকে দেখে বেশ হকচকিয়ে গেল। পুরো লুকটাই চেঞ্জ। একবার মুস্কান আরেকবার রিক্তার দিকে তাকালো। রিক্তা ভ্রু নাচিয়ে ইশারা করলো। কেমন? ইমন আবার মুস্কানের দিকে তাকালো। কালো টি শার্ট, সাদা লং স্কার্ট, গলায় কালো ওড়না পেঁচানো, উস্কোস্কো চুলগুলোতে চিরুনি পরাতে বেশ গোছালো লাগছে। সেই সাথে গায়ের উজ্জ্বল শ্যামবর্ণটা আরো দ্বিগুণ উজ্জ্বলতা বেড়ে গেছে।
রিক্তা ছিল ভার্সিটির সেরা বিউটিশিয়ান, এমনিতে যথেষ্ট সুন্দরী ছিল, তার উপর মুখটা থাকতো আর্টিফিশিয়ালে ভরপুর। এসবের বরাবরই ওর আগ্রহ বেশি ছিল। সব কটা বান্ধবীর বিয়েতে তো পার্লারে যাওয়ার প্রয়োজনই পড়েনি কখনো। ওই এসব দায়িত্ব নিত। ওর হাতের ম্যাজিক দেখে সবার এত প্রশংসা পেয়ে তো বিসিএস করা মেয়ে শেষে পার্লার খুলে বসলো। শহরের নাম করা পার্লারের মালিক সে। তার হাতে এই মেয়ে পড়েছে, এটাই তো স্বাভাবিক। সত্যি কি তাই? সাজ কি কখনো কাউকে সুন্দরী করে ফেলতে পারে নাকি? সাজ লুকিয়ে থাকা সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটায়। মেয়েটা তো সাজেও নি, এতেই তার মধ্যে এতটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। পরক্ষণেই ভাবলো, দূর কিসব ভাবছি, এই মেয়েটাকে নিয়ে কেন এত ভাবছি আমি? যেভাবেই হোক বিদায় করলে বাঁচি। মুস্কান বেশ লজ্জা আর ইতস্তত বোধ করতে লাগলো। রিক্তা বলল, কিরে, ওখানেই হাঁ করে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে আসবি? ইমন গম্ভীর লুক নিয়ে এগিয়ে গেল। রিক্তা বলল, বস এখানে। ইমন গম্ভীর ভাব নিয়ে বলল। বসবো না। মুস্কানের দিকে তাকাতে মুস্কান মাথা নিচু করে ফেলল। ইমন বলল, তোমার গ্রামের নাম কি? গ্রামের নাম বলে তোমাকে পৌঁছে দিতে সুবিধা হবে। মুস্কান এক ঢোক গিলে বলল, নয়াপাড়া। ইমন ভ্রু কুঁচকে বলল। কোন উপজেলার? মুস্কান উপজেলার নাম বলতে ইমন রুম ছেড়ে বেরিয়ে গেল। রিক্তা বেশ কিছু সময় কাটিয়ে চলে গেল। ইমনও বাড়ির বাইরে, পুরো বাড়িতে মুস্কান একা। বেলকনিতে গিয়ে দাঁড়াতেই মুস্কান বেশ অবাক হলো। সেই সাথে বুকটা ধক করে উঠল। সামনে 3 মোড়ের রাস্তায় বড় বড় বিল্ডিং, অহরহ মানুষজন, গাড়ির পর গাড়ি, এত এত মানুষ, এত এত বড় বড় বিল্ডিং দেখে মনে হলো সে কোনো এক স্বপ্নের রাজ্যে এসে পড়েছে। কিন্তু সেই রাজ্যের রাজা, রানী, রাজকুমার কই? বেলকনি ছেড়ে রুমে গিয়ে বিছানায় চুপ মেরে বসে রইল। শায়রি স্কুল থেকে বেরিয়ে তার মেয়ে সুপ্তিকে নিয়ে দ্রুত চলে গেল বাবার বাড়ি। গাড়িতে উঠে ইমনকে ফোন করে জানিয়ে দিল তার দাদি মারা গেছে। বাসায় ফেরা সম্ভব নয়, এখনই না গেলে দাদিকে শেষবারের মতো দেখতেও পারবো না। ইমন বলল, আমি আসবো। শায়রি বলল, না থাক, তোর আসার প্রয়োজন নেই। এছাড়া বাসায় তো মেয়েটা আছে। ইমন ভুলেই গেছিল তার বাসায় কেউ রয়েছে। মেয়েটা তো একা আছে, আমার কি এখনই বাসায় যাওয়া উচিত? 5টার দিকে ইমন বাসায় এসে বুয়াকে ফোন করলো। নিজের রুমে গিয়ে ড্রেস আপ চেঞ্জ করে ভাবলো মেয়েটাকে দেখে আসে। পাশের রুমে যেতে দেখতে পেল বিছানায় শুয়ে চুপিসারে কাঁদছে। ইমন ভ্রু কুঁচকে তাকালো, জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? মুস্কান ভয়ে ভয়ে উঠে বসলো। ইমন লক্ষ্য করলো পুরো বিছানায় চাদরটা এলোমেলো দেখেই বোঝা যাচ্ছে এখানে খুব জোর প্রয়োগ করে মোচড়ানো হয়েছে। মুস্কানকে দেখে স্পষ্ট বুঝতে পারলো বেশ অস্বস্তিতে ভুগছে, কিন্তু কেন? বাচ্চা মেয়ে মা, বাবাকে ছেড়ে অচেনা অজানা জায়গায় আছে, এই জন্যই কি? মুস্কান কাঁপা কাঁপা গলায় বলল, আপা কই? আপার একটু আমার কাছে আবার কইবান? ইমন বলল, সাইরি বাসায় নেই, ওর দাদি মারা গেছেন তাই নিজের বাড়ি গিয়েছে। কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। মুস্কান কিছু বলল না, চুপ মেরে দাঁতে দাঁত লাগিয়ে পেটে হাত দিয়ে বসে রইল। ইমন মুস্কানের থেকে কোনো রেসপন্স না পেয়ে বেরিয়ে গেল। বুয়া রাতের খাবার রান্না করে চলে গেছে। রাত প্রায় 9টা। অফিসের কাজগুলো গুছিয়ে নিয়ে রুম ছেড়ে বেরোলো। মুস্কানের কথা মনে পড়তেই ভাবলো, মেয়েটারও তো রাতে খেতে হবে, বলে আসবো। ধ্যাত, কি সব আজাইরা ঝামেলায় পড়লাম। এটাকে যতক্ষণ না ঘাড়ি থেকে নামাতে পারছি শান্তি নেই। রুমের কাছে যেতে বুঝতে পারলো কান্নার আওয়াজ। দ্রুত পা ফেলে রুমে গিয়ে দেখলো মুস্কান পেটে চেপে কাতরাচ্ছে। ইমনের আর বুঝতে বাকি রইল না মেয়েটা কেন এমন ছটফট করছে, কিন্তু মেয়েটার এমন ছটফটানি দেখে ইমনের বুকটা কেমন করে উঠল। এতটাই কি যন্ত্রণা হচ্ছে ওর? এতটাই যে এভাবে কাতরাচ্ছে ব্যথায়? একটা মেয়ের পিরিয়ড চলাকালীন কষ্টের কথা শুনেছি, কিন্তু কখনো চোখে দেখিনি। এই বাচ্চা মেয়েটা কি ব্যথা সহ্য করতে পারছে না? ইমন কিছু বলতে গিয়েও থেমে গেল। মেয়েটা গ্রামের যতটা সহজভাবে আমি ওর সাথে কথা বলতে যাব, ততটাই কঠিনভাবে নেবে ও। কিন্তু একটা মানুষের এমন অবস্থা দেখে কি চুপ থাকা যায়? অচেনা এক মায়া ঘিরে ধরল ইমনকে।
কিন্তু ইমন চৌধুরী মন তো এতটা নরম নয়। নিজের পরিবার সহ বন্ধু বান্ধব সবাই জানে ইমন চৌধুরী কতটা কঠিন মানুষ। এই একটা সামান্য মেয়ের কষ্ট দেখে সে দুর্বল হয়ে পড়ল, নাকি মেয়েটা সামান্য নয়, এর মাঝে অসামান্য কিছু রয়েছে? ইমন আরেকটু কাছে গিয়ে বলল, তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। মুচকান হঠাৎ শোয়া থেকে উঠে বসলো, রাগে চোখে ইমনের দিকে তাকিয়ে বলল, আপনাকে কেন বলবো? কি আপনি আমারে বোকা পাইছেন? আপারে ভাগাইয়া দিয়া খারাপ মতো পারছেন। ইমন ভ্যাবাচাকা খেয়ে গেল কথা শুনে, ভ্রু কুচকে চেয়ে বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। বয়স কত তোমার? আর জানো আমার বয়স কত? একদম বেয়াদবি করবে না। কাল থেকে অনেক সহ্য করেছি। চুপচাপ বলো সমস্যা কি, নয়তো তুমিই পস্তাবে, আমি না। আর খিদে পেলে নিচে এসো, খেয়ে নাও। এইটুকুনি মেয়ে, আমার সাথে অনেক খেল দেখিয়েছো, খুন করতে পর্যন্ত এসেছো। বেশি তেজ দেখাতে এলে একদম পুলিশের হাতে তুলে দিব। মুস্কান ভয় এক ঢোক গিলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ইমন আঙুল নামিয়ে মুস্কানের দিকে তাকালো। এত পিচ্ছি মেয়ের এমন বিষণ্ণ মুখ দেখে বড্ড খারাপ লাগলো, আর ভাবলো মেয়েটা শারীরিক দিক থেকে যেমন অসুস্থ তেমন মানসিক দিক থেকে অসুস্থ। আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে এইটুকুনি মেয়ের সাথে এমন আচরণ কি করে করতে পারলাম? একটা মেয়ের জীবন যে এত সহজ নয়। আর সব মেয়ে আমার মায়ের মতনও নয়। আমি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেললাম। মেয়েটা না হয় আনম্যাচিওর, কিন্তু আমি তো ম্যাচিওর। একজন মেয়ের প্রিয়র চলাকালীন মাসের এই 4-5টা দিন এতটা অস্বস্তিকর যা ভাষায় প্রকাশ করার মতো না। এই কটা দিনের প্রতিদিনই বিশ্রী এক ধরনের খারাপ লাগা কাজ করে দেহে এবং মনে। সব সময় এতটা অস্বস্তি ঘিরে রাখে প্রতিটা মেয়েকেই। তার উপর অসহ্য পেটে ব্যথা তো আছেই। কোমর থেকে পা অবধি অবশ ভাব, সোজা হয়ে ঠিকভাবে দাঁড়ানো যায় না। কাজ করা তো দূরে থাক, শুয়ে থাকাও যেন বিরক্তিকর হয়ে ওঠে। এই সময় কারো বকাবকি শুনলে তো কথাই নেই, ভীষণ রাগ উঠে যায়। ইমন মুস্কানকে বুঝিয়ে শুনিয়ে নিচে নিয়ে গেল। মুস্কানের খুব কষ্ট হলেও পেটের দায় নিচে চলেই গেল। ডাইনিং টেবিলে সব খাবার গোছানোই ছিল। ইমন নিজের প্লেটে খাবার নিয়ে মুস্কানকে ইশারা করলো। মুস্কান ইমনের মুখের দিকে চেয়ে আবার খাবারের দিকে চেয়ে খাবার বেড়ে খেতে লাগলো। ইমন খাওয়ার ফাঁকে ফাঁকে মুস্কানকে দেখতে লাগলো। হাই স্ট্যান্ডার্ডের মানুষের সাথে সবসময় চলাফেরা ইমন চৌধুরীর। পড়াশোনা শেষ করে জব নিয়েছিল। বাবার এত বড় বিজনেস ফেলে অন্য কোম্পানিতে জয়েন করে ইমন। সেখানে উপর মহলের আদেশ নিষেধ, অফিসের বসকে স্যার বলে ডাকা, সবকিছুতেই বড্ড অস্বস্তি হতো তার। সারা জীবন বাঘ হয়ে থেকে শেষে কিনা বিড়াল হতে হবে? না, এটা হতে পারে না। তখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেয় অন্যের আন্ডারে থেকে কখনোই কাজ করবে না, বরং নিজের আন্ডারেই হাজার হাজার মানুষকে কাজ করাবে। পরিবার থেকে আলাদা থাকলেও দাদার দেয়া শেষ দায়িত্বটা নিখুঁতভাবে পালন করে যাচ্ছে সে। চৌধুরী ইন্ডাস্ট্রির সকল ভার নিজের মাথায় নিয়েছে। দূরে থেকেও পরিবারের দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করে যাচ্ছে। অফিসের কাজেই মাঝে মাঝে বাবার সাথে দেখা হয়। বছরে 2বার নিজ বাড়িতে যায় দাদিকে দেখতে। দাদি তাকে পাগলের মতো ভালোবাসে। দাদি চায় তার প্রথম সন্তান বাড়িতেই থাকুক, বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সুখে ঘর করুক। দাদি এ পর্যন্ত অনেক মেয়ে দেখেছে, কিন্তু ইমনকে বিয়েতে রাজি করাতে পারেনি। কত মেয়ে বাড়ি বয়ে এসে কান্নাকাটি করেছে ইমনের বউ হবে। ভার্সিটির সেরা স্টুডেন্টদের মধ্যে ইমন ছিল একজন। ভার্সিটির শতাধিক মেয়ে ক্রাশ ছিল সে, কিন্তু সে সায়রী আর রিক্তা ছাড়া আর কোনো মেয়ের সাথে কথা তো দূরে থাক, চেয়েও দেখেনি। সায়রী যাকে কিনা নিজের বোনের মতো ভালোবাসে, প্রিয় বন্ধুর ভালোবাসার মানুষ, আর রিক্তা অন্য ধর্মের, কিন্তু বন্ধুত্ব খুবই স্ট্রং। এত স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ কিনা এমন গেও একটা মেয়ের সাথে এক টেবিলে বসে খাবার খাচ্ছে। ইমন খানিকটা বাঁকা হাসলো। সবই উপরওয়ালার ইচ্ছে। ভার্সিটির কিছু মেয়ে এমন ঘটনার সম্মুখীন হলে হয়তো গলায় দড়ি দিত। মুস্কান খেয়ে উপর গিয়ে প্লেটে বালিশ চেপে শুয়ে বিছানায় ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ গো, আমারে বাঁচাও। আমার যে এইখানে কেউ নাই,
আমি মরলে আমার কেউ কবরও দিতে আসবো না। চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। ইমন এসে একটা ট্যাবলেট সামনে ধরে বলল, উঠো, এটা খেয়ে নাও। মুস্কান খুব কষ্ট করে উঠে বসলো। আর বলল, এটা কি? ইমন রেগে বলল। এটা ওষুধ, তুমি কি ওষুধও চেনো না? মুস্কান ভয় পেয়ে বলল। কিসের ওষুধ? ইমন বিরক্তি মুখ নিয়ে বলল। পেট ব্যথার, খেয়ে নাও বলেই চলে গেল। মুস্কান লজ্জায় কান্না করে দিল। পরক্ষণেই ভাবলো, আমার পেটে ব্যথা, উনি কি কইরা বুঝলো? ওষুধটা খেয়েছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।